সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতেছো, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। কিভাবে তোমাদের মূল্যায়ন করা হবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির পক্ষ থেকে। সেটা নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিশ বোর্ড 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য এখানে আরও বিস্তারিত নোটিশ দেওয়া হয়েছে। ঠিক আছে, সো এটা নিয়ে আমরা বিস্তারিত জানবো, সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে তোমাদের মূল্যায়ন কিভাবে হতে যাচ্ছে। ঠিক আছে, সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। ভিডিও শুরু করার আগে প্রথমেই তোমাদেরকে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে, এই ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে বা অনেক লম্বা সময় ধরে হতে পারে, কারণ নির্দেশিকাগুলো সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে। সুতরাং শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো, এই বিষয়টা তোমাদের জন্য অতীব জরুরি। তাহলে আমরা শুরু করছি। এখানে আমরা নোটিশটা দেখতে পাচ্ছি 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য সাধারণ নির্দেশনা। 1 নম্বর যেটা বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম 2022-এর আলোকে আগামী 3/7/2024 থেকে 30/7/2024 পর্যন্ত 2024 শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি বা রুটিন এবং বিষয়ভিত্তিক সর্বশেষ কোন অভিজ্ঞতা বা অধ্যায় পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় আসবে তা ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে। অর্থাৎ তোমাদের মূল্যায়নের যে রুটিন এবং সিলেবাস সেটা কিন্তু ইতিমধ্যেই দেয়া হয়েছে, এটা আমরা তোমাদেরকে জানিয়েছি। যারা এখনও দেখোনি তারা দেখে নিবে। দ্বিতীয়ত যে বিষয়টা বলা হয়েছে, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বেই অর্থাৎ আগামী 3/7/2024 তারিখের মধ্যে সম্পাদিত সকল বিষয়ের শিখন অভিজ্ঞতার পারদর্শিতার নির্দেশকসমূহ নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে। তোমাদের মূল্যায়নের দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে শিখনকালীন মূল্যায়ন আর একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। এই যে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন, এটা কিন্তু একটা সামষ্টিক মূল্যায়ন। এখন এই সামষ্টিক মূল্যায়ন শুরু হওয়ার আগেই এর আগে যতগুলো শ্রেণী কার্যক্রম হয়েছে তাদের শিক্ষার্থীদের শিখনকালীন মূল্যায়নের যে ফলাফল বা শিখনকালীন মূল্যায়নের যে অভিজ্ঞতা বা পারদর্শিতা সেটা এই সামষ্টিক মূল্যায়ন শুরু হওয়ার আগেই নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে বলা হয়েছে। তৃতীয়ত যে বিষয়টা বলা হয়েছে, মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ 3/7/2024 থেকে 30/7/2024 পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না। অর্থাৎ এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে সেটা হচ্ছে, তোমাদের মূল্যায়ন যতদিন চলবে এই মূল্যায়নের সময়টাতে কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না বা কোনো ক্লাস নেওয়া যাবে না। এই সময় শুধুমাত্র মূল্যায়নের জন্যই বরাদ্দ। এরপর চতুর্থত যে বিষয়টা বলা হয়েছে, প্রেরিত সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়েরই মূল্যায়ন করতে হবে। অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনেই শেষ করতে হবে। পূর্বের ন্যায় কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন করা যাবে না। অর্থাৎ রুটিনে যেদিন যেই বিষয়টা আছে সেদিন সেই বিষয়েরই মূল্যায়ন হবে, একাধিক বিষয়ের মূল্যায়ন হবে না। যেদিন যেই বিষয় রয়েছে সেদিনই সেই বিষয়ের মূল্যায়ন শেষ করতে হবে। ঠিক আছে, এরপর পঞ্চম নির্দেশনা যেটা বলা হয়েছে, বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে। তবে মূল্যায়ন কার্যক্রমের উপর ভিত্তি করে একটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে। সেখানে যে বিষয়টা বলা হয়েছে যে পরীক্ষার পূর্ণ সময় হচ্ছে 5 ঘন্টা, সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যেই মূল্যায়ন কার্যক্রম শেষ করতে হবে। তবে মূল্যায়ন কার্যক্রমের উপর ভিত্তি করে মাঝখানে একটা বিরতি দেওয়া যেতে পারে। ঠিক আছে, যে বিষয়টা আমরা বলছিলাম যে 10টা থেকে 4টা পর্যন্ত, এখানে 6 ঘন্টা সময়, এর মাঝখানে 1 ঘন্টা বিরতি দেওয়া যেতে পারে, বাকি 5 ঘন্টা মূল্যায়ন হবে। ষষ্ঠ যে বিষয়টা বলা হয়েছে, মূল্যায়ন কার্যক্রমে হাতে কলমে কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ
উভয় ধরনের কার্যক্রম আছে। হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে। অর্থাৎ তোমাদের যে মূল্যায়নটা করা হবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, সেখানে হাতে কলমে যেসব কাজ করতে হবে, হাতে কলমে কাজগুলো করার জন্য যেই শিক্ষা উপকরণগুলো লাগবে সেগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই তোমাদের সরবরাহ করা হবে এবং লিখিত পরীক্ষার জন্য যে খাতা লাগবে সেই খাতাও শিক্ষা প্রতিষ্ঠান থেকেই তোমাদের সরবরাহ করা হবে। এগুলো বাড়ি থেকে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। এরপর 7 নম্বর যেটা বলা হয়েছে, বিষয়ভিত্তিক মূল্যায়নে উপকরণে বৈচিত্র্য রয়েছে যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ করা থাকবে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনা নিম্নরূপ। ক, হাতে কলমে কাজ। শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা বা রঙিন কাগজ, সাইন পেন, কাঁচি, আঠা বা গাম ইত্যাদি সরবরাহ করা হবে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই। লিখিত অংশের মূল্যায়নের জন্য 16 পাতার খাতা দেওয়া হবে, প্রয়োজনে অতিরিক্ত পাতা সরবরাহ করা হবে। মূল্যায়নপত্রের জন্য সরবরাহকৃত মূল্যায়নপত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা ও মূল্যায়ন প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। মূল্যায়নপত্র এখানে যেটা বোঝানো হচ্ছে, পরীক্ষার যেই প্রশ্নপত্র থাকে সেরকম মূল্যায়নের একটি মূল্যায়নপত্র থাকবে। প্রত্যেকটা শিক্ষার্থীকে বোর্ড থেকে আসা মূল্যায়নপত্র থেকে শিক্ষার্থীদের ফটোকপি করে সরবরাহ করা হবে। ঠিক আছে। এরপর 8 নম্বরে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে, উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো উপকরণই যেন ব্যয়বহুল না হয়। রিসাইকেল, রিইউজ, আপসাইকেল উপকরণ ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যেসব উপকরণ সরবরাহ করা হবে কোনো ব্যয়বহুল উপকরণ ব্যবহার করা যাবে না। ঠিক আছে। শিক্ষা প্রতিষ্ঠানকে সস্তা, যেগুলো কম দাম, এই ধরনের উপকরণ সংগ্রহ করতে হবে, যেগুলো রিসাইকেল করা যাবে বা বারবার ব্যবহার করা যাবে, রিইউজ করা যাবে। ঠিক আছে, ওই ধরনের উপকরণ ব্যবহার করতে হবে। 9 নম্বরে যেটা বলা হয়েছে, অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না। এখানে স্পষ্টত বলে দেওয়া আছে যে অভিভাবকদের চাপ দেওয়া যাবে না যে মূল্যায়নের জন্য উপকরণ নিয়ে আসতে হবে, অথবা শিক্ষার্থীদেরকে এমন কোনো নির্দেশনা দেওয়া যাবে না বা আদেশ দেওয়া যাবে না যে বাসা থেকে উপকরণ নিয়ে আসতে হবে মূল্যায়নের জন্য। ঠিক আছে। এরপর 10 নম্বরে যেটা বলা হয়েছে, মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণ মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফি নেওয়া যেতে পারে। যেহেতু স্কুল থেকে লিখিত পরীক্ষার জন্য খাতা সরবরাহ করবে, কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের জন্য বিভিন্ন উপকরণ সরবরাহ করবে, এজন্য শিক্ষার্থীরা অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার ফি নিতে পারবে। পরীক্ষার যেরকম ফি থাকে মূল্যায়নেরও সেরকম ফি থাকবে, তবে সীমিত পরিমাণে। ঠিক আছে। 11 নম্বরে যেটা বলা হয়েছে, মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন মূল্যায়ন অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড master.নৈপুণ্য.gov.bd এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে। অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হয়েছে যে এই যে আমরা এতক্ষণ ধরে যে নির্দেশনাগুলো পড়ছি এবং আরও কিছু বাকি আছে, এগুলো হচ্ছে সাধারণ নির্দেশনা, অর্থাৎ সকল বিষয়ের জন্য। কিন্তু বিষয়ভিত্তিক বিভিন্ন নির্দেশনা রয়েছে, যে বাংলায় মূল্যায়ন কিভাবে করতে হবে, ইংরেজিতে মূল্যায়ন কিভাবে করতে হবে, গণিতের বিষয়ে মূল্যায়ন কিভাবে করতে হবে। এই বিষয়ভিত্তিক যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো মূল্যায়নের আগের দিন ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কোন ওয়েবসাইটে? master.নৈপুণ্য.gov.bd এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে এই নির্দেশনাগুলো পাওয়া যাবে। প্রত্যেকটা মূল্যায়নের আগের দিন ওয়েবসাইটে এই মূল্যায়নের নির্দেশনা প্রকাশ করা হবে। ঠিক আছে, সেইখান থেকে জেনে নেওয়া যাবে যে ওই বিষয়টাতে কিভাবে মূল্যায়ন করতে হবে। ঠিক আছে। সো 12 নম্বরে যে বিষয়টা বলা হয়েছে, মূল্যায়ন নির্দেশনায় শিক্ষকের জন্য করণীয়, শিক্ষার্থীদের জন্য করণীয়, মূল্যায়ন পত্র, শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চেকলিস্ট এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণের বিবরণ থাকবে। সো এইখানে যে বিষয়টা বোঝানো হয়েছে সেটা হচ্ছে, আমরা যে নির্দেশিকার কথা বললাম, বিষয়ভিত্তিক যে নির্দেশনা দেওয়া হবে সেটাতে লেখা থাকবে শিক্ষকের করণীয় কী,
অর্থাৎ শিক্ষক এই বিষয়টার মূল্যায়ন কিভাবে করবেন, এক্ষেত্রে শিক্ষকের করণীয় কি সেটাও লেখা থাকবে। শিক্ষার্থীদের জন্য করণীয়, শিক্ষার্থীরা কিভাবে এই বিষয়ের মূল্যায়নে অংশগ্রহণ করবে সেটাও লেখা থাকবে। এরপর মূল্যায়নপত্র, অর্থাৎ পরীক্ষার মধ্যে যেমন প্রশ্নপত্র থাকে, মূল্যায়নের জন্য মূল্যায়নপত্র থাকবে, সেই মূল্যায়নের একটা নমুনা পত্র দেওয়া থাকবে। এরপর শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চেকলিস্ট, অর্থাৎ যেহেতু হাতে কলমে মূল্যায়ন হচ্ছে, এখন শিক্ষকরা কিভাবে পর্যবেক্ষণ করবে, পর্যবেক্ষণের পর চেকলিস্ট কিভাবে পূরণ করবে সে বিষয়ে লেখা থাকবে। এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণের বিবরণ থাকবে, কোন বিষয়ের মূল্যায়ন করার জন্য কোন কোন উপকরণ ব্যবহার করা হবে সেগুলো ওই নির্দেশিকায় বা ওই নির্দেশনায় উল্লেখ করা থাকবে। ঠিক আছে, এরপর যে বিষয়টা বলা হয়েছে 13 নম্বরে, এটাই হয়তো শেষ, হ্যাঁ এটাই সর্বশেষ নির্দেশনা। 13 নম্বরে বলা হয়েছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা শেষে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতার রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিতার নির্দেশক পিআই নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট দিতে হবে। আমরা প্রথমেই যে বিষয়টা জানলাম যে এই 6 মাসে শিক্ষণকালীন যে মূল্যায়ন হয়েছে সেটা সামষ্টিক মূল্যায়ন শুরু হওয়ার আগেই নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে বলা হয়েছে। এরপর বলা হয়েছে যে সামষ্টিক মূল্যায়ন বা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন যখন শেষ হবে, শেষ হওয়ার পর কোন শিক্ষার্থী কী পরিমাণ পারদর্শিতা অর্জন করেছে সেটা নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে। ঠিক আছে, সো এই যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বছর শেষে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন, এই দুইটা মিলে তোমাদের রিপোর্ট কার্ড তৈরি করা হবে। এজন্য এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পারদর্শিতার রেকর্ডও নৈপুণ্য অ্যাপে থেকে যাবে। ঠিক আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি মোসাম্মদ নাজমা আক্তার, সেক্রেটারি, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড, মিনিস্ট্রি অফ এডুকেশন। ঠিক আছে, তো তার সাইন করা আছে। সো এই ছিল আমাদের নির্দেশিকা থেকে পাওয়া তথ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চেষ্টা করেছি সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। এরপর যখন বিষয়ভিত্তিক নির্দেশিকা আসবে তখনও আমরা তোমাদেরকে চেষ্টা করব বিষয়ভিত্তিক নির্দেশিকাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। সো আশা করি তোমাদের অপেক্ষার অবসান ঘটেছে। অনেক দিন যাবত তোমরা অপেক্ষা করছো যে মূল্যায়ন কিভাবে হবে সেটা নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছিলে। সো অবশেষে আমরা নির্দেশনা পেয়ে গেছি, তোমাদেরকে জানিয়ে দিতে পেরেছি, এই জন্য আমরাও আনন্দিত। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনএবির সাথেই থাকো। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।